সুশীলরা এসে সরকার ছিনতাই করে নিয়ে গিয়েছে। তাই মানে বিপ্লবটা ছিনতাই হয়ে গিয়েছে, বিপ্লব আর বিপ্লবীদের হাতে নাই। জি, ধন্যবাদ। হাদি চমৎকার বললেন, কিন্তু হাদির কথা থেকে আমার মনে যে শঙ্কাটি সৃষ্টি হলো, যে বিপ্লব কি তাহলে ছিনতাই হয়ে গিয়েছে কিনা। কারণ বিপ্লবে ওনারা নেতৃত্ব দিলেন, ছাত্ররা নেতৃত্ব দিলেন, দেওয়ার পরে উনি এই সরকারের যে প্রধান, উনি বলতেছে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, উনি বলছেন এটা ছাত্রদের সরকার না, ছাত্র জনতার সরকার। তাহলে এটা যদি ছাত্রদের সরকার না হয়, উনাদের সরকার না হয়, উনাদের সরকারের 3 জন উপদেষ্টা গেছে উনাদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে। এখানে কি গার্মেন্টস শ্রমিক আছে 3 জন, কৃষক আছে 3 জন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় পার্টিসিপেশন ছিল, তাদের কি 3 জন প্রতিনিধি আছে? এটাকে আমরা কিভাবে জনতার সরকার বলবো? এখানে তো এই জায়গায় তো যদি ছাত্রদের সরকার নাই হতো, তাহলে তো এই জায়গাটায় সবার প্রতিনিধিত্ব থাকতো। সবার প্রতিনিধিত্ব নাই। আমরা একটা সুশীল, উনি বলেছেন যে একটা সুশীল সরকার হয়েছে, সেই সুশীল সরকারে একমাত্র এই আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধি আছে। আবার উনি বললেন যে ডক্টর ইউনূস বলতে বুঝিয়েছেন যে এই ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, কমির ছাত্ররা আছে, সবাই আছে। তাহলে সরকারের সবাইকেই নিতেন, কমির একজন প্রতিনিধি নিতেন, ছাত্র শিবিরের একজন প্রতিনিধি নিতেন, ছাত্র দলের একজন প্রতিনিধি নিতেন, নেন নাই তো। নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জনকে। তাইলে পরে উনি যতই অস্বীকার করেন এটা ছাত্রদের সরকার না, বা এই সরকারের উপর জনতার সরকার বা নিয়ন্ত্রণ নাই, এটা আমার মনে হয় ঠিক না। এটা বৈষম্য বিরোধী ছাত্রদেরই সরকার। সেই সরকারে কিছু সুশীল লোকজন নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং সরকার পরিচালনা করছেন। উনি যদি এটা অস্বীকার করেন তাহলে আমরা বলবো সুশীলরা এসে সরকার ছিনতাই করে নিয়ে গিয়েছে। তাই মানে বিপ্লবটা ছিনতাই হয়ে গিয়েছে, বিপ্লব আর বিপ্লবীদের হাতে নাই, এই অভ্যুত্থান আর অভ্যুত্থানকারীদের হাতে নাই। এইটা আমার কাছে মনে হয় যে এটা নিয়ে তাদের আর একটু সতর্ক থাকা উচিত, যে এইভাবে সরকারের দায় দায়িত্ব অস্বীকার করা যাবে না। আর দ্বিতীয়ত, আমি তো কিছু প্রশ্ন করেছিলাম, উনি সেগুলোর উত্তর দিয়েছে, তো ওইগুলো বিষয় নিয়ে আমি আর রিপিট করতে চাই না। আমি শুধু বলবো যে ধরেন বিএনপি যে অনির্বাচিত সরকারে আসতে চায়নি, তারা ভালো সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি। সেই জাতীয় সরকারটা নির্বাচনের মাধ্যমে হলে সমস্যা কোথায়? আপনি যে জাতীয় সরকার এখন করতে চাচ্ছেন, আপনি বললেন যে জামাতের আমিরের কাছে গিয়েছেন, বিএনপির কাছে গিয়েছেন। হ্যাঁ, ওইটা তো হবে। এখানে দুটো জিনিস পার্থক্য হলো, একটা হলো লেড বাই বিএনপি আর একটা লেড বাই নিউট্রাল গভর্নমেন্ট। না, দুটো দুজন লেড বাই নিউট্রাল, উনি যেটা বলছেন সব রাজনৈতিক দলকে নিয়ে একটা জাতীয় জাতীয় সরকার। সরকার জাতীয় করা, সরকার সেটা তো যেটা নিউট্রাল হবে না। নির্বাচনের পরে হবে সেটা তো বলছে জনাব তারেক রহমান বলেছে, সেটা বিএনপির নেতৃত্বেই হবে ব্যাপারটা, এরকম নির্বাচনের পর। না না, যে ওনারা আমরা যদি ক্ষমতায় যাই, আমরা জাতীয় সরকারের মতো একটা সরকার করব, আমরা যদি নির্বাচিত হই। যে ওনারা ওই, বিএনপির পক্ষ তার মানে থেকে লেড বলা বাই হয়েছে বিএনপি। যে নির্বাচন হলে সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে। যদি বিএনপি কে মানুষ ভোট দেয়, মানে তারা যদি ভোট পেয়ে সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে জাতীয় সরকারের মতো একটা সরকার করবে। হ্যাঁ, এই তো সবাইকে নিয়ে, রাইট। সবাইকে নিয়ে। এবং কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পায়, সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যাগরিষ্ঠ পায়। আসন পায়, সেটার ভাগ সবাইকে দিবে তিনি বলেছেন। আর জনাব শরীফ ওসমান হাদি যেটা বলতে যাচ্ছে যে যদি রাজি হয় তাহলে এখন করবে, সবাই থাকবে লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা লেড বাই নিউট্রাল না, সামওয়ান, এখন হ্যাঁ, এখন হেডেড বাই ধরেন নিউট্রাল পার্সোনালিটি। হ্যাঁ, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন না পায়, তাহলে সেই সংসদে বা সেই নির্বাচনে তো আর বিএনপির বক্তব্য থাকবে না। তখন সংখ্যাগরিষ্ঠ আসন যারা পাবে তাদের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। আর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তাহলে বিএনপি বলেছে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। তো এইরকম যদি একটা জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে করলে সমস্যাটা কোথায়? অনির্বাচিত সরকারকে দিয়ে যে জাতীয় সরকার চালাতে হবে, 3 বছর চালাতে হবে বা 2 বছর চালাতে হবে, সেই জায়গায় আমি সংকটের কোনো মানে আমি বুঝতেছি না আপনি অনির্বাচিত জাতীয় সরকারে না, কেন তাই হাদি বলছে যে, হাদি যেটা বলতে যাচ্ছে যে অন্ততপক্ষে ওই যে সংস্কারের যে বিষয়টা, সেই হুম, বিষয়টা যেন এই জাতীয় সরকারের মাধ্যমে করে আগামী 2-3 বছর, হোয়াট এভার টাইম। বাট কেন? সে আমি চাচ্ছে যে আমি আমি ভোট সর্বদলীয় দিতে একটা চাই, জাতীয় আমি আমি সরকার। আমি আমি কেন 3 বছর একটা অনির্বাচিত জাতীয় সরকারের অধীনে থাকবো? আমি তো ভোট দিতে চাই, দেশের সেটাই মানুষ বলতে তো ভোট চাচ্ছে, দিতে চাই। এটাও কেন থাকবো কি এটা আরো থাকবো না, ভালো হবে জনগণ না? চায় কিনা, এটাও একটা রেফারেন্ডামের মাধ্যমে উনি চ্যালেঞ্জ করছে, যে রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি মনে করে যে আপনি না। যদি রেফারেন্ডামের মাধ্যমে জাতীয় নির্বাচনের পদ্ধতিতে যেতে চান, তো জাতীয় নির্বাচন দেন। জাতীয় নির্বাচনে আপনারা জিতলে আপনাদের মতো দেশ চালাবেন। আপনি হ্যাঁ, যদি কিন্তু ভোটই করতে সংস্কারটার পারেন, ব্যাপারে, না না, আমি সংস্কারের আমি ব্যাপারে, একটু একটু মারুফ ভাই, সংস্কারের আমি ব্যাপারে, একটু মারুফ ভাই, আপনার মারুফ সংস্কারের ভাই ব্যাপারে আপনার একটু আমি, সময় আসবে পলাশ ভাই, আপনার টাইম একটা আসবে, মিনিট, আপনি সাগর ভাই বলেন। একটা মিনিট, আমি মারুফ ভাইয়ের সাথে একটা জিনিস একটু শেয়ার করতে চাই। এখানে ওদের ছাত্রদের যে জিনিসটা ব্যাপার আছে, যেটা হাদি সাহেব বলতে চাইলেন
এখানে শুধু নির্বাচন কেন্দ্রিক আন্দোলনটা হয় নাই, এখানে যে 9 দফা আন্দোলন থেকে 1 দফায় টার্ন করলো, সেখানে নির্বাচনের কথাটা ছিল অনেক পরে। এখানে বৈষম্য বলতে সমাজের সর্বস্তরের বৈষম্যকে বলা হয়েছে। সেই জি, আমি বৈষম্য আসছি, আপনি করতে বিস্তারিত গিয়ে বিস্তারিত রাষ্ট্র আলাপে মেরামতের আসছি কথা আপনার বলা কাছে। হয়েছে। পলাশ ভাই, আপনি আমি বলুন, না, আমি জাস্ট আপনার শুরু উত্তরটা প্রশ্ন দেই। আবার করছি। বলছে যে আমি তো ভোট দিতে চাই, ভোট দিতে তো কে মানা করে নাই। হাদি তো বললো যে এটা যেই মৌলিক দাবিটা আছে যে ফেসিবাদ হাসিনার বিচার করে 6 মাসের মধ্যে বিচার নিশ্চিত করে তারেক রহমান সাহেবকে 6 মাসের ভিতরে দেশে ফেরানোর চিন্তা করে না বিএনপি। এখনো বিএনপি ভোট দিয়ে কথা বলে। এটা তো আমারও প্রশ্ন, তারেক রহমান ছাড়া নাবিকবিহীন তরি চলবে কিভাবে? জি জি, না ঠিক আছে, এখন সেটা নিয়ে কথা আসতেছি, আমি আসতেছি। পলাশ যদি আপনি বিস্তারিত চলে যাচ্ছেন, আমি আসতেছি। আমি সম্পূর্ণ প্রশ্ন জাস্ট করতে যাচ্ছিলাম যে জনাব পলাশ। পলাশ ভাইয়ের উত্তরটা দিয়ে নেই, তারপরে প্রশ্ন হ্যাঁ, করেন। জি বলেন। উনি যেটা বললেন যে ভোট একমাত্র না, ধরেন পলিটিক্যাল প্র্যাকটিসে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু লক্ষ্য থাকে কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এই যে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, তারাও চায় তারা ক্ষমতায় যাবে, একদিন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে। কেউ যদি বলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, টোটালি বোগাস, মিথ্যা কথা। হুম সব রাজনৈতিক দলই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে এবং সেটাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে পরে আপনি যে বাকি যে আপনার বিষয়গুলি দাবি দাওয়াগুলো আছে, জীবনের নিরাপত্তা, আপনার আয়নাঘর বন্ধ করবেন, আপনি বৈষম্য দূর করবেন, আপনি যদি নির্বাচন করে ক্ষমতায় যেতে না পারেন তাহলে আপনি আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবেন না, বৈষম্য দূর করতে পারবেন না, আপনি আপনার পলিটিক্যাল প্রোগ্রামও বাস্তবায়ন করতে পারবেন। এগুলো ইউটোপিয়ান কথাবার্তা। বাস্তব হুম ভিত্তিক কথাবার্তা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার দেয় নাই বলেই এই গণ আন্দোলন হয়েছে। বাংলাদেশে পূর্ববর্তী সরকারের আমলে কি বৈষম্য ছিল না? শেখ হাসিনা আগে যখন ছিল, বা বিএনপি খালেদা জিয়া 2 টার্ম ছিল, এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিল, শেখ মুজিব ছিল, ওই হুম সরকারের আমলে কি বাংলাদেশ খুব উন্নত ছিল? ছিল না। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ধরনের সংকট ছিল, ক্রাইসিস ছিল, বৈষম্য ছিল, কিন্তু ওই সরকারগুলোর বিরুদ্ধে কিন্তু এই ধরনের গণবিপ্লব, গণ আন্দোলন গড়ে উঠে নাই। কারণ মোটামুটি একটা ভোটের মাধ্যমে হয়তো বা শতভাগ স্বচ্ছ না, কিছুটা স্বচ্ছ হলেও বা যতটাই হোক, মানুষ ভোট দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটেছে, বা একটা ভোটের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে। গত 3টা টার্মে, 3টা মেয়াদে বাংলাদেশে কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয় নাই। রাতের বেলা ভোট হয়েছে, আপনার একবার একবার 156 জন বিনা ভোটে জিতে গিয়েছে। আবার দেখা গিয়েছে কোনো কোনো আসনে 100%-এর বেশি প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী ভোট পেয়েছেন। এই যে ভোট নিয়ে যে তামসা, এর কারণেই কিন্তু আন্দোলনটা আপনার শুরু হয়েছে, তারপরে নানা ইস্যু হয়ে যুক্ত হয়েছে। তো মূল বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, রাজনৈতিক দলের পলিটিক্যাল সিস্টেমে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই ক্ষমতা কেন্দ্রিক। হুম রাজনীতি কি, আমরা রাজনীতি কেন করি, রাজনৈতিক দলগুলো কেন করে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না থাকতো, তারা তো আন্দোলন করে ঘরে ফিরে চলে যেত। তারা হুম মনে করেছে যে না, আমরা একটা বিপ্লবে বা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে, আমাদের যোগ্যতা আছে, তো আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, সেই দল গঠন করে আমরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করব। তো হুম সেই জায়গা থেকে কেউ যদি বলে যে আমরা ভোটের জন্য রাজনীতি করি না, আমরা বলবো ইদার তারা মিসলিড, অথবা তারা অন্যদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। যে এবার আপনি প্রশ্ন বলেন, কি প্রশ্ন করতে যে চেয়েছিলেন? আমার প্রশ্নটা হলো এই যে তারা মনে করছে, হাদি সাহেব যেটা বললেন, যে তারা মনে করছে, ছাত্ররা মনে করছে যে কোনোভাবেই রাজনৈতিক দলের উপরে তারা আস্থা রাখতে পারছে না, যে রাজনৈতিক দল এসে সংস্কার করবে এবং বিশেষ করে বিচার কার্যগুলো করবে, এটা তারা বিশ্বাস রাখতে পারছে না। বিশেষ করে বিএনপির উপরে তারা আস্থা রাখতে পারছে না। আপনি কি মনে করেন যে বিএনপি আসলে একটা সাধারণ নির্বাচনের পর যদি ক্ষমতায় যায়, তাহলে এই ধরনের কাজগুলি তারা করতে পারবে? এই ধরনের নির্ভরতা কি তাদের উপরে করা যায়? এই সরকার এসে যে সংস্কার শুরু করেছে, বা যে কয়টা কমিশন করেছে, বা হুম সংস্কারের যে কথাবার্তাগুলো বলেছে, এই সরকারের আন্দোলন বা এই সরকার গঠিত হওয়ার আগেই কিন্তু বিএনপি তার 31 দফায় এই সংস্কারের কথা বলেছে। তো হুম বিএনপির উপর আস্থা রাখা যায় না কি যায়, সেটা দেশের মানুষ দেখবে, ভোট দিবে। বিএনপি আচ্ছা যদি আসে এবং বিএনপি যদি মানুষজনের কথা না শুনে, তাহলে আপনি আবার ভোটে তাকে পরিবর্তন করে দিবেন। আর আচ্ছা। বিএনপি যেন মানুষজনের কথাবার্তা শুনতে বাধ্য হয়, সেই সংস্কার করেন। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে সেই তারা যেন সংস্কারের জন্য তো সময় লাগবে, সেই সময়টা দিতে সেই চাচ্ছেন। সংস্কারের জন্য তো আপনার একদম মানে 3 বছর 4 বছর লাগবে এমন কোনো কথা নেই। 4 বছর, 5 মাস সরকার পার হয়ে গিয়েছে। এই 5 মাসে সরকারের অর্জন কি, সরকার কাজটা করছে কি, মানে আপনি আপনি দেখান। এই বলতে যে চাচ্ছেন যে এই যে উনি যে শহীদের কথা বললেন, জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা আমরা তো তো গণপত্র পত্রিকায় হ্যাঁ পড়ছি হ্যাঁ, আসছি আহতরা পলাশ ভাই, চিকিৎসা একটু পাচ্ছে বলবেন না। আপনি বিস্তারিত।
জি এই এই আহতরা তো জিনিসগুলো চিকিৎসাই আলোচনা পাচ্ছে না, হয়েছে, তারা একই জিনিস কাতরাচ্ছে। বারবার আলোচনা তো হ্যাঁ করা কঠিন। না না, জি এই জি এই হাসপাতালে গিয়ে খালি আপনি দেখলেন, দেখে আহা উহা করলেন, ফটোশুট করলেন, তাইলে কি দায়িত্ব পালন হয়ে যায়? চিকিৎসার আমরা একজনের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, উনি বলেছেন যে উনার স্বামীর চিকিৎসা করতে করতে উনার অবস্থা কাহিল। এখন উনি ওই ভদ্রমহিলা জানালেন যে এখন উনি হাসপাতালে যে তার স্বামীকে দেখতে আসবেন, সেই ওর আর্থিক সঙ্গতিও তার নাই। এখন উনি, এবং উনাকে কেন রাষ্ট্র আর্থিক সহায়তা করছে না? জি রাষ্ট্রের যদি কোনো আর্থিক সংকট থেকে, তারা সারা দেশের মানুষকে আহ্বান করতে পারে যে ভাই আমার কাছে টাকা নেই, আপনারা সবাই মিলে আসেন, আমরা জুলাই ফাউন্ডেশনে দান করি, তারপরে আহতদের চিকিৎসা সেবা দেই। হুম কালেকটিভ একটা এফোর্ট নিয়ে যেতে পারে, কই? চিকিৎসার জন্য লোকজন হাসপাতালে ঘুরছে ফিরছে, এটা যেটা রাইট। তার মানে হচ্ছে সরকার এবং ছাত্রদের সাথে সমন্বয়ের মধ্যেও অনেক না না ব্যর্থতা না, আছে, সুতরাং সমন্বয়ের তারা বিশাল যে পারবে। ঘাটতি আছে। তারা হচ্ছে, আমি বলি এই সরকারের কথা যদি শেষ আমরা করতে হবে। মুখটা থেকে বলি, আমি শেষ করছি, এই সরকারের গত 5 মাসে আমরা কোনো উল্লেখযোগ্য কোনো তাদের অবদান দেখি নাই। অবদান দেখতে পারি। জি এই যখন বিষয়গুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, তখনই তারা নির্বাচন সংস্কার হাবিজাবি বলে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আর আমি আরেকটা কথা বলবো, যে পলাশ ভাই অথবা হাদি কেউ একজন বলেছেন যে এই সংবিধানের অধীনে যদি আমরা বিপ্লব করেছি, আসলে বিপ্লব তো কোনো সংবিধান মেনে হয় না। হুম কিন্তু এই শুধু এই কথাটা উনারাই না, সম্ভবত আমি আরো দু এক জায়গায় বলেছি, উনারা বলছেন এই সংবিধান যদি টিকে থাকে, এই সংবিধানের আলোকে এই বিপ্লবীদের ফাঁসি হতে পারে। এটা আসলে অ্যানার্কিস্টদের কথাবার্তা। হুম অ্যানার্কিস্টরা নানা ধরনের ঝামেলা বা সংকট তৈরি করার চেষ্টা করে এই দেশের জি ভিতরে। তাদের মুখে আমি এই ধরনের কথাবার্তা শুনেছি। শুনেন, 90-এর গণ অভ্যুত্থান যে হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, সেটাও সংবিধান মেনে হয় নাই। কিন্তু আচ্ছা মারুফ 90-এর ভাই, অভ্যুত্থানের এটা পরে একটা অস্বাভাবিক প্রশ্ন। অসাংবিধানিক ভাবে আসলে পঞ্চদশ সংশোধনীতে, হ্যাঁ মানে না, যেটাতে হাসিনা যেটা বলছে, যে যেটা ইয়ে করছে সংবিধানে, যে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আসলে কি হবে, ওটা ওখানে পড়লেই বোঝা যায়। আপনার হ্যাঁ, আপনার কারণ এটা টার্ম তো আর আসবে পলাশ 90 ভাই, সালে শুনেন, ছিল না, আপনার টার্ম আসবে তখন বললেন। হ্যাঁ এই ধারাটা ছিল না। হ্যাঁ, জি ধন্যবাদ। এখন ওইটা হচ্ছে যে 90-এর না গণ ট্রাম আসলে আন্দোলন। মানে এত লম্বা সময় তো মানে কঠিন সময়। আজকে তো দীর্ঘ আলোচনা হচ্ছে, এখন আপনাকে তো সাগর ভাই পরে দিয়েছে, আমার কি দোষ? আমার আগে দিলে আমি বসে বসে শুনতাম, আপনি হ্যাঁ না বলবেন। ঠিক আছে মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শেষ আমাকে জি তো ডক্টর বলতেই মারুফ, হবে। তাহলে শেষ করতে হবে, ধরেন শেষ করতে হবে। হ্যাঁ 90-এর গণ আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে, তারা কিন্তু 90-এর গণ আন্দোলনকারীদেরকে বিচার বা ফাঁসি দেয় নাই। তো এই হুম এই যে এই সংবিধান টিকে থাকলে, এই সংবিধানের আলোকে যে বিপ্লবীদের ফাঁসি দিবে বা অভ্যুত্থানকারীদের ফাঁসি দিবে, এটা অ্যানার্কিস্টদের কথাবার্তা, অ্যানার্কিজম একটা হুম সৃষ্টি করা হচ্ছে। আমি হুম মনে করি যে এইটা বাংলাদেশে এই মুহূর্তে এখন যেটা করা উচিত, হুম নির্বাচন কবে হবে, আপনার সংস্কার কবে হবে, সংস্কার হুম কত ধাপে হবে, আপনি কিভাবে সংস্কার করতে চান, এইগুলার একটা রোডম্যাপ ঘোষণা করা। তো হুম ইতোমধ্যেই আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের ডিসেম্বর বা 2026-এর জানুয়ারিতে নির্বাচন হতে পারে। তো হুম সেই নির্বাচনকে সামনে রেখে হাদি যেটা বললেন যে গণহত্যাকারীদের বিচার, আহ, হুম তারপরে আপনার বিভিন্ন এই শাপলা হত্যাকারীদের বিচার, বিডিআর মেসাকার, এদের বিচারের আপনি একটা টাইমলাইন করেন, আগাই নেন, জি দ্রুত বিচার করেন। অনন্ত কাল ধরে তো বিচার চলতে পারে না, জি। অনন্ত তার কাল মানে ধরে তো কোনো সংস্কার হবে না। আপনি সব কিছু করে একটা রোড ম্যাপ করেন, করে তারপরে আগান। পলিটিক্যাল পার্টিগুলো সেখানে পার্টিসিপেট করবে, দেশের মানুষজন পার্টিসিপেট করবে। আপনি তো অন্ধকারে দৌড়াতে পারেন না সংস্কার সংস্কার করে। রেফারেন্ডামের বিষয়টা যে চ্যালেঞ্জ করেছে, আপনি মনে করেন কিনা আসলে একটা না না, রেফারেন্ডাম এই আমার জায়গাটা প্রশ্ন হচ্ছে, উনি যদি রেফারেন্ডাম দিতে পারে যে ভোট হবে কি হবে না, তাহলে তো ভোটই দিতে পারে। না ভোট না, দিতে কিন্তু সমস্যা কি? রেফারেন্ডাম আর ভোট তো এক না। রেফারেন্ডাম যে কোনো অবশ্যই এক। বিষয়ে, রেফারেন্ডাম না নিয়ে না, মানুষের জনমত যাচাইয়ের একটা না অন্যতম না, একটা উপায়, জনমত সে কারণে হচ্ছে, যাচাইয়ের জন্য, জনমত যেহেতু যাচাইয়ের বিতর্কটা জন্য হচ্ছে। না, হ্যাঁ, আপনি জনমত যাচাইয়ের জন্য গণভোটে যাবেন কেন? আপনি নির্বাচন দিয়ে দেন। নির্বাচনে যদি উনারা যদি গণভোটে জিতে যে আমরা এখন হুম। নির্বাচন চাই না, তাহলে নির্বাচনেও তো উনারাই জিতবে। নির্বাচনের জন্য নির্বাচনের মাধ্যমে এটা একটা না না, ইয়ে হয়ে গেল। এইটা নির্বাচন আপনি গণভোট কি করবেন? সংস্কার না নির্বাচন আগে, তাই তো? রাইট। হ্যাঁ ধরে নিলাম সংস্কারের পক্ষে বেশি ভোট আসবে, আমি উনার পক্ষেই ভোট দিলাম, হুম তাহলে নির্বাচন দিলে তো উনারাই জিতবেন। তো উনারা জিতে এসে সংস্কার করুক, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আমার সো মাচ। কাছে মনে হচ্ছে যে এইখানে বাংলাদেশের এখন একদম যে আমি তো স্পষ্ট। শুনছি, এখন হ্যাঁ যে অবস্থায় এসে উপনীত হয়েছে, আমাদের কমন প্রতিপক্ষ বা এনিমি হচ্ছে আওয়ামী লীগ, বিপ্লবের হ্যাঁ প্রতিপক্ষ ছিল। বিপ্লব পরবর্তী সময়ে তারা বিভ্রান্ত হয়ে বা এনার্কিস্টদের খপ্পরে পড়ে তারা প্রতিপক্ষ নির্ধারণ করেছে বিএনপিকে, রাইট সবার রাইট। বিরোধিতা বিএনপি। আচ্ছা এই জায়গাতে এইভাবে যদি প্রিয় করেন, দর্শক, প্রিয় তাহলে দর্শক আমি মনে এইটাকে করি না যে আপনাদের খুব একটা সুবিধা হবে।
জি, এখন হয়েছে থ্যাংক কি, ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি ফ্র্যাঙ্কলি বলি সাগর ভাই, এই টক শোতে কেন চুপ্পুকে সরানো যায় না এটা হাদিও জানে, আমিও জানি, পাবলিকলি বলা যাবে না। বিএনপির উপরে দোষ দিয়ে তো লাভ নাই। জি রাষ্ট্রের কিছু স্টেট থাকে, কিছু মেকানিজম থাকে, তার সঙ্গেও কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, জি তো জি আমি মনে করি ধন্যবাদ। যে এই 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 বিএনপি আসলো কি আসলো না সেই দিকে মনোযোগ দিয়ে বিএনপিকে প্রতিপক্ষ না বানায়া এই শিক্ষার্থীরা যদি নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করত, নিজেদের মতো করে আগাতো, তাহলে তাদের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো।